কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা গেল আর পড়ে গেল। উঠি টাস টাস করে দুইটা চোর দিল। আমি তো অবাক। এই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? আমার কি দোষ? আপনি তো ধাক্কা দিলেন, আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? কিছু বললাম না। মেয়েটা আরও কিছু কথা বলে চলে গেল। আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম। চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে। যাই হোক, আমার পরিচয় দেই। আমি জাহিদ। বাবা একজন বড় বিজনেসম্যান। তারপরও কেত সেজে কলেজে আসার কারণ আছে, তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই, তবে অহংকারী বোঝা যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজের র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাব এমন সময় কেউ ঢাক দিল। দেখি কয়েকটা ছেলে, দেখে সিনিয়র মনে হয়। ওই ক্ষেত, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে কেউ আর ক্ষেত আছে? রাগ উঠলেও কিছু বললাম না। জি ভাইয়া বলুন। তুই কি এই কলেজে নতুন? জি ভাইয়া, আজকে নতুন আসছে। একটা চিঠি হাতে দড়িয়ে। এইটা ওই মেয়েটাকে দিয়ে আয়। কেন? আমি পারবো না বলে চলে আসতে লাগলাম। ছেলেটা এসে আমার কলার ধরে ফেললো। মাথায় রক্ত উঠে গেল। তারপরও শান্ত গলায় বললাম, কলার ছাড়েন। ছাড়বো না, কি করবি? এখন কিছু করব না, সময় হলে দেখতে পাবেন। কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছে। আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। এই ছেলে, তুমি কে? এই ক্লাসে কি করো? স্যার, আমি ক্লাসে নতুন ভর্তি হয়েছি। মাথা নিচু করে বললাম। ও, তাহলে এইসব কি পরে আসছো? দেখে তো ফকিরের মতো লাগে। হঠাৎ করে একটা মেয়ে বলল। পুরোই খ্যাত স্যার। এইসব ছোট লোককে কে ভর্তি করায়? কলেজের মান সম্মান বলে কিচ্ছু থাকলো না। ঠিকই বলছো নীলা। এই বস। তার মানে মেয়েটার নাম নীলা? বাহ, নামটাও তো সুন্দর, কিন্তু ব্যবহার এরকম কেন? এরপর ক্লাস শেষ করে বাইর হওয়ার সময় মেয়েটা মানে নীলা কে ছোটলোক বলে অপমান করে গেল। কিছু বললাম না। যে কাজে এসেছি তা সফল করতে হবে, এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। এরপর ফ্ল্যাটে এসে কে একজনের সাথে কিছু কাজের কথা বললাম। ঠিক আছে, তা পরে জানবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, মাইশা, জিসান কেমন আছে? তারা সবাই অনেক ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। তাড়াতাড়ি চলে আয় বাবা। কাজ শেষ হলে চলে আসবো, তোমরা চিন্তা করো না। এভাবে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই, পরদিন কলেজে ঢুকতেই খেয়ে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি নীলা, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এদিকে আয়। কাছে গিয়ে, বলুন কেন ডেকেছেন? কেন, তোকে কি ডাকাও যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তা জিজ্ঞেস করলাম। কোনো কারণে ডাকি নেই। আচ্ছা, তোর নাম কি? আমার নাম জাহিদ। বাড়ি কোথায়? আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব বলতে বাধ্য নই। তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না। সবাই ভালো থাকবেন বলে চলে আসলাম। এদিকে নীলা ও নীলার বান্ধবীরা। দেখছিস ছোট লোকটার কি ভাব, কি ভাবে, কিছু না বলেই চলে গেল। কি রে নীলা, তুই কি ভাবছিস? নীলাকে হালকা ধাক্কা দিয়ে। ভাবতেছি জিহাদকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। ওর ফ্রেন্ড একজন বলল। কি বলতেছিস এসব? এই ছোট লোকটাকে আমাদের দুলাভাই বানাবি মানে? আসলে ওকে আমার মনে ধরেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছি। ওর বান্ধবীরা বলল। কি রে। এক বান্ধবী বলল। কি বলছিস? ওর মতো ছোট লোককে তুই ভালোবেসেছস? দেখি তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই। তাতে কি হয়েছে? আমার বাবার কি কম আছে নাকি? আব্বুর যা আছে সবই তো আমার। ওকে, তুই যা ভালো মনে করছো। চল এখন ক্লাসে যাই। চল। এরপর নীলারা ক্লাসে আসলো। স্যারও এসে ক্লাস করতে লাগলো। দেখলাম নীলা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাসে আসলাম। একজনকে ফোন দিলাম, অফিস থেকে বলল। ভাই বলেন। তোকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছিস? ভাই আমি আপনাকে পাঠাচ্ছি। ওকে পাঠিয়ে দে, তাহলে আজকে রাতে একটু করতে পারবো। রাতে একটা মিশনে বের হলাম। মিশনটা শেষ করে আস্তে আস্তে রাত 1টা বেজে গেছে। বাসে এসে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম, গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। ও আপনাদের তো বলাই হয়নি, আমার দুজন বন্ধু হয়েছে, নাম সিয়াম ও রনি। আসলে খেত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা দেখতেই পারে না, এমনকি অনেক স্যার ম্যাডামও। তবে এই দুজন আলাদা, ওদের মন অনেক ভালো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে ফিরে যাক। ওদের সাথে গল্প করছি এমন সময়, আচ্ছা ওই মেয়েটা কে রে? নীলাকে দেখিয়ে। আরে ও হচ্ছে নীলা, আমাদের সাথেই পড়ে। এটা আমিও জানি, অন্য কিছু বল। ও হচ্ছে বড়লোকের একমাত্র মেয়ে, শুনেছি অনেক রাগী হয়েছে এদি। তার চেয়ে সব বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব সিনিয়র জুনিয়র এমনকি শিক্ষকেরও কাজ। অনেকের প্রপোজ করেছে, কিন্তু বিনিময়ে 2টা করে থাপ্পড় উপহার হিসেবে পেয়েছে। ও কি ব্যাপার বন্ধু, হঠাৎ তোর কথা জিজ্ঞেস করতেছো কেন? আবার প্রেমে পড়ে গেলে না তো? আরে তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। বুঝি, তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয়। ও তো কাউকেই পাত্তা দেয় না। কোচও বুঝেছ, চল এখন ক্লাসে। আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না, তাই তো? আসলে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলছি, সে প্রথম দেখায়। ভেবে রেখেছি আমার কাজটা শেষ করে ওকে বলবো। প্রভু সে রাজি হলো তো, না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বুকে দিয়ে পাঠালে তারা মানা করবে না, অবশ্যই আমি শিওর। তাই বলি, প্রপোজে রাজি হলে ভালো, না হলে আরও ভালো ডাইরেক্ট বিয়ে। কি মজা, তাই না? হ্যাঁ মা, আপনাদের তো বলে দিয়েছি, আপনারা আবার ওকে বলে দিয়েন না কেমন? ঠিক আছে, তাহলে গল্পে ফিরি। সবাই মিলে ক্লাস করে কিছুক্ষণ হাঁটা দিলাম, তারপর বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কালকের ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টার মাইন্ডের ডান হাত নাকি আমাদের কলেজে পড়ে। কাজটা তাহলে আরেকটু সহজ হলো। ছবি যদি আছে তাহলে সহজেই চিনতে পারবো। তবে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টার মাইন্ডকে সেইটা বাইর করতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কি ভাবছেন, নীলা? আপনারা পাঠক পাঠিকেরা ডস খাইছেন। ছেলেটার কাছে যেতেই, কলেজে নতুন? হুম। নাম কি তোর? জাহিদ। ধর এইটা, ওই মেয়েটাকে দিয়ে আয়। একটা চিঠি দিয়ে আমাকে বলল, পারবো না, আপনারটা আপনি দিয়ে আসেন। ঠাস, তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে? তুই জানিস আমি কে? শালা, আমি কি সেটা জানার পর তুই এখানে পেন্ট বিছিয়ে ফেলবি? আসছে বড় বড় কথা বলতে। হ্যাঁ, ধর এইটা দিয়ে আসবি নাকি আরেকটা দেবো? কিছু বললাম না, চিঠি নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে তাকে দিলাম। মেয়েটা চিঠিটা পড়ে, তোর সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দেওয়ার? বিশেষ করুন এটা আমি দিই নাই, একজন ভাইয়া বলছে আপনাকে দিতে। গালে হাত দিয়ে বললাম, মিথ্যে বলার আর জায়গা পাস না, তাই না? একে তো দোষ করেছিস, সাথে আবার আরেকজনের দোষ দিচ্ছিস। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে। এরই মধ্যে ওই ছেলেগুলো এখানে চলে এসেছে। এসেই, কি রে সীমা, এখানে কি হয়েছে? দেখ না, ও আমাকে লাভ লেটার দেয়। কি ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দেয়? আজ ওকে আমরা শেষ করেই দেব। কি? আপনি তো আমাকে বললেন ওইটা এনেকে দিতে। কি বললি? তোকে তো আজ বলেই দিল মায়। চাইলে আমি একাই সব কটাকে পিটিয়ে সোজা করে দিতে পারি, কিন্তু এটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে। আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে। তাই কোনো প্রতিবাদ করলাম না। মারার পর ছেলেগুলো চলে গেল, আর মেয়েটা বলে উঠল, আমি জানি তোর কোনো দোষ নেই, তারপরও কেন মারলাম জানিস? যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায়। আমার মাথাটা কেমন জন্য করছে। হঠাৎ করেই পড়ে গেলাম, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে ভর্তি। কিভাবে আসলাম, কে আনলো কিছু বুঝতেছি না। একটু পর দেখলাম বন্ধুরা আসলো। আসলে এরাই আমাকে এখানে এনেছে। কিরে, কেমন লাগছে এখন? ভালো। আমাকে এখানে কে আনছে? আমরাই আনছি সাথে, আরও একজন ছিল। তুই মাথায় আঘাত পাইতেছোস নাই, সেন্সেস হয়ে গেছোস। আরেকজনকে বলছি। তোর সাথে দেখা করতে আসলে দেখবি। সরি দোস্ত, আমরা তোকে সাহায্য করতে পারলাম না। আমরা জানি তুই কিছু করিস নাই, শুধু শুধু তোকে মারছে। আরে ওটা কোনো ব্যাপার না। আচ্ছা ছেলেগুলো কে একটু বলবি? আসলে ছেলেটার নাম রকি, এখানকার একজন বড় নেতার ছেলে, তাই কেউ কিছু বলতে পারে না। অনেকেই বিনা দোষে মারছে। ও আরে ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি, কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রকির ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করেছে, আর অনেকের সাথে এরকম করেছে। ও তাই নাকি? ওদের সব কটাকে তো আমি দেখে নেব। কি দেখে নিবি? ওদের সাথে লাগতে যাবি না, ওরা অনেক ভয়ঙ্কর। তোরা জানিস না, ওরা আমার কাছে চুনপুটি মাত্র। কি বলছ এসব? পরে দেখতে পারবি, এখন এসব বাদ দে। ওকে,
ওরা আরও কিছুক্ষণ কথা বলে বাইরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো নীলা। এবার আর আপনাদের ডোজ খাওয়াইলাম না। আমি তাকে দেখে কিছুটা অবাক। সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে এসেছি। ওহ থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন ক্ষমা করব? আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। আমার হাত ধরে কথাগুলো বললো নিলাম। আরে কি করছেন? আমি তো ওসব অনেক আগেই ভুলে গেছি, ক্ষমা যেতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন যাইতে চাইছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনই সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই, তাই আজকে যাচ্ছি। কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে সিয়াম রনি যা বলেছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থ করে ওরা, এর ফল ওদের বুক করতে হবে। আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কিরে কি খবর তোদের? আমাদের তো ভালোই, তুই পুরোপুরি সুস্থ তো? আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছি এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? ভালো। তোমার? আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? হুম। আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এখানে বসার কি আছে? আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিন। কেন, আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এখন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরে এত করে বলছো যখন কর, কোনো প্রবলেম নাই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাসও শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকেটের সাথে দেখা। কি রে, তুই এখনো এই কলেজে? দেখতে তো পাচ্ছেন। আমি তো ভাবছিলাম ওই ধোলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবার পড়ালেখার অধিকার আছে। সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাহ বাহ, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক, মুখে মুখে কথা বলস। আপনার কথা শেষ তো, এখন আমি বাই বলে চলে আসলাম। আর পিছনে ফিরে তাকালাম না। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আমার গোপন কাছে গেলাম। কাজ শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। পরদিন কলেজ গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতে অবাক। এটা তো সীমা। আল্লাহ জানে আজকে আবার কি করে। অপমান তো করবে, এটা শিওর। এসব ভাবতেছি, ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকে দেখে সীমা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গিলে ফেলবে। ওই ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কাটা লেগে গেছে। তোর সরি ধুয়ে তুই পানি খা। দেখুন আমি সরি বলছি। আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল আমাকে দেখে নেবে। আমি তার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। কিরে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আরে আসার সময় ধাক্কা লেগে গেছে। সরি বললাম, তারপরও শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলে বলবো। মানে? এত মানে বুঝে কাজ নেই, চলো ক্লাসে যাব। এমনিতেই লেট হয়ে গেছে। ওকে। তারপর ক্লাসে গেলাম। দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, কিরে তোর আজকে এত দেরি কেন? আরে দূর, আর বলিস না, এমনিতেই আজ দেরি হয়ে গেছিল। সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা। অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খেলাম, তারপর গালের উপর দিয়ে জ্বর বয়ে গেল। ও বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে সব, স্যার আসছে, ক্লাস কর। ক্লাস করে বাইরে আসছে নীলা টাক। জাহিদ, বলো কি বলবে? এখন কি বাসায় চলে যাবি? কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে। চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বান্ধবীর সাথে যা। আরে চল না প্লিজ, তোর সাথে যেতে মন চাইতেছে, চল না। আচ্ছা চল। আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই না। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আমার প্রিয় মানুষটির সাথে বলে কথা, এই সুযোগটা তো আর মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাইরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সা যাব। একটা রিক্সাতে দুজন? প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সা উঠিনি তো, তাই। ওই বেশি কথা না বলে রিক্সা ডাক।
তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সা উঠলাম। আমার কেমন জানি অস্বস্তি লাগছে। আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়, তাই একটু চেপে বসছি। আই, ওইদিকে চেপে বসতো, কেন? পড়ে যাবি তো। না, আমি ঠিক আছি, কিছু হবে না। কচু ঠিক আছে তো, এদিকে আয়। বলি হাত ধরে এক টানে ওর কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগাতে গায়ের মধ্যে দিয়ে যেন 1000 ভোল্টের কারেন্ট বইতে লাগলো। আর কেমন জানি ভালো লাগা খাস করলো। অথবা কাছের মানুষটির চোয়া লাগার কারণেই আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো? কোনো কথা বলছো না কেন? কি বলবো? কেন, কথা নাই বুঝি? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না, কি বলবো? আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী। পরে তোর সাথে মিশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সেই প্রথম দিনই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোকে আমার জীবনসঙ্গী বানাবো, মনে মনে বলছি। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেদেরই ক্ষতি। ভালো। তা হঠাৎ এ প্রশ্ন কেন? না, এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখনো তাকে সেটা বলিনি। সময় হলে বলবো। এটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন যেন কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? সময় হলে জানতে পারবি। ও, আর কোনো কথা হলো না। আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। পাশাপাশি আরও কিছু জায়গা গেলাম, ফুচকা খেলাম, রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে। নীলার মনটা খারাপ ছিল কিছুটা, অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। যাওয়ার পর বন্ধুদের কাছে যাইতেছি, এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? কেন, কিছু বলবেন নাকি? না, তোর নীলার সাথে এত কথা কিসের? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না। আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না। সো বাই। ওই দাঁড়া, আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কিনা বল। বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কি বললি তুই? বলি আমার দিকে আসতে লাগলো। এমন সময় সেখানে নীলার আগমন। কি রে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে এসব ছ্যাঁচড়ার সাথে কি করতেছস? তা ভাই, আপনারা কি সত্যি চেঁচড়া? হেসে ওদের ফিসফিস করে বললাম। ওরা সবাই চুপ করে রইল। এমন সময়, ওই জাহিদ, চল ক্লাসে যাই। চলো। আসি ভাইরা, ভালো থাকবেন বলে ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেলাম। তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম। এভাবে কেটে গেল এক সপ্তাহ। কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিক্সায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরও বেশি ভালোবেসে ফেলছি। আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজে এসেছি সেটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টার মাইন্ড কে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরেই তাদের মুখোশ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি। এমন সময় নীলার ফোন। কি রে, কি করস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম। তুই কি করস? আমি শুয়ে আছি। তা খাওয়া দাওয়া করেছিস? তুই? আমিও করেছি। আরও কিছুক্ষণ কথা বলেই কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুমে রাত খাবার। সকালে কলেজে গেলাম, গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাইরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোকে ফোন দিয়েছিল, তাড়াহুড়ি করে বেরোতে যাব। এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। ভাই, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? তুই জানিস কি আমি? আপনি যেই হন না কেন, তাতে আমার কিছু আসে যায় না। ধাক্কা দেওয়ার জন্য সরি। তোর সরি তোর কাছেই রাখ, তুই ধাক্কা দিলি কেন? আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। শান্তভাবে বললাম, এখন আমাকে যেতে দিন প্লিজ। আরে তোর কাজ থাকলে আমি কি করব? আমাকে ধাক্কা দিয়ে শাস্তি তো তোকে পেতেই হবে। টাস টাস। ওই সেমরি,
তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপরে এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলে চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই তাপ্পর মেরে দিচ্ছি। আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নেবে। আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। বাইরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, যদিও একটু লেট হয়ে গেছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করস? এই তো তোর সাথে কথা বলি, তুই? আমিও তোর সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া করছ? মাত্র করলাম। তুই করছস? আমি আরো আগেই করছি। আচ্ছা, আজকে কলেজে একটা মেয়ে দেখলাম, তোকে থাপ্পড় মারলো, কেন মারছে? এরে, এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল তাই। ও, আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই, ধাক্কাটা তো আমি দিছিলাম, কি করব, আমার দেরি হয়ে গেছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দেব। এখন ঘুম পাচ্ছে, ঘুমে যাই। দিলাম এক ঘুম। পরদিন কলেজে গেলাম, গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিতেছে, আমিও গেলাম। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ভালোই, তোর? ভালো। এরপর ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতে দিকে মেয়েটা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা, একটু জোরে ওকে ডাক দিলাম। জাহিদ, তুমি দাঁড়ো, আমি আসতেছি। নীলা ওর বান্ধবীদের বলল তোরা তাক, আমি চাই, এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজের মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটা কে? ও হচ্ছে রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও, তাই তো বলি এত দেমাক কিসের? কি করেছো? আরে না, তেমন কিছু না। ওই, তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? বলে প্রবলেম কোথায়, ওকে রাগানোর জন্য বললাম। কি বললি? কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো। কলার চেপে ধরে বলল, হ্যাঁ মা, এ তো পুরাই রেগে ফায়ার হয়ে আছেন, ওইটা বলে তো ভুল করলাম। আরে ছাড় ছাড়, কি করছিস, সবাই দেখছে তো। ছাড়াতে ছাড়াতে নীলা এবার একটু শান্ত হলো। তুই যে বললি তুই ওর প্রেমে পড়ে গেছিস। কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল নীলা। আরে তুই কাঁদছিস কেন, আমি তো জাস্ট মজা করলাম। আবার ও একটু স্বস্তি পেল। এমনি এসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যিই ভাবছিলাম। হয়েছে, চল এখন ক্লাসে যাই। চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাইরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে এলো। এই ছোট লোক, তুই কালকে আমাকে মারছিলি মনে আছে? কিন্তু ওইটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু আপনি আমাকে দেরি করে দিচ্ছিলেন, তাই রাগ উঠে গেছিল, তাই তারপর মারছি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে দেখা দেইনি। আমি তো ওইসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব। তারপরও দিব না। এই, তুই আমার মুখের উপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে তোর বাপও পারবে। ঠাস ঠাস, আমাকে যা বলার বলছত। আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না, যা এখান থেকে। তোকে তো আমি ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি এই কোন জায়গায় আসলাম, একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আছি অনেক বিপদে, এতদিন ছিল সীমা, এখন আসছে রিয়া। কি যে করি ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, চল। এরই মাঝে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাবো তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপর ও আমার সাথে গেল। রুমে প্রবেশ করতে দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কি করবো বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করছো কেন? আর তাকে থাপ্পড় কেন মারছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করছে, থাপ্পড় মারছে, তাই আমিও মারছি। আব্বু সব মিথ্যা বলে। আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখন আমি তোকে টিসি দিয়ে দিচ্ছি। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দেবে তো আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? ফানি।
ওদের সাহস হয় কীভাবে এভাবে কথা বলার? একে তোমার মেয়েকে অপমান করছোস, আবার এখন আমার সাথে এভাবে কথা বলোস? দেখুন স্যার, আমি কিছু বলতেছি না। আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে তোর মা বাবা শিক্ষা দেয় নাই? না তোর মা বাবা তোকে নির্লজ্জের মতো সব শিক্ষা দিছে? তোর মা বাবা মনে হয় তোর মতো আর কিছু বলার আগে আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দিই না, হোক না সে বড় আর ছোট। তাই এসব বলায় মাথার রক্ত উঠে গেছে। কোনো কিছু না করেও অপমানিত হচ্ছে। তোর সাহস কী করে হয় আমার বাবা মাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আরেকটা বাজে কথা বললে এখানে মেরে ফুতে ফেলবো, কেউ কিছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছ, কিন্তু মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? হ্যাঁ, তোর মেয়ে কি না কি বলছে তার দেখে কাউকে টিসি দিবি? মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, রাগের মাথায় তুই করে সব বলে ফেললাম। আর তোকে বলছিলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই, তারপরে বিষয়টা এত দূর নেওয়ার মানে কি? হ্যাঁ, আপনাদের কাছে কি অন্যদের মানুষ মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন আপনারা যদি ওদের জায়গায় থাকতেন। বলেই বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেরে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নিলেও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে দেখেই বুঝছি। তারপর আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এভাবে তাকিয়ে আসুস কেন? ওই এভাবে তাকিয়ে আসুস কেন? হালকা ধাক্কা দিয়ে বললাম। এবার ওর হুঁশ পেল। নীলার, তুমি কি সত্যি সেই জাহিদ যাকে অনেক অপমান করার পরও কিচ্ছু বলে নাই? কেন সন্দেহ লাগছে? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তো উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দিই না। ও, তোর বাবা মাকে? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলে জানতে পারবি, এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবছে এই জাহিদকে, কি তার পরিচয়? যখনই ওকে ওর বাবা মা পরিবার বা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ও রিয়া এখনো গুড়ের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে, কি ছেলে আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। ওই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে, এই ছেলেটাকে আব্বুর সাথে এভাবে কথা বললো? আর ও তো ঠিকই বলেছে, আমি তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করেছি, ওর বাবা মা নিয়ে কথা বলেছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব করা আমার একদম ঠিক হয়নি। কালকে ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক্ষুন। এভাবে কেটে গেল দিনটা। পরদিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? এদিকে একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পারবো না। বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো না। কেন, আবার তোমার আব্বুর কাছে বলবে নাকি অন্য কোনো দান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো না। কোনো খারাপ ব্যবহার করব না। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি। কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মারছো তাই আমার রাগ উঠে গিয়েছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথেই পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। হ্যাঁ? সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথে বন্ধুত্ব করেছোই। নীলার সাথে বন্ধুত্ব করার জন্য একটা কারণ আছে। কি কারণ? সেইটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করবো না প্লিজ। ওকে, তবে বন্ধুর থেকে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে তাকায় কিছু বলতে পারছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাব এমন সময়, ওই তোরা যা, আমি আরো পরে আসতেছি। ওরা সবাই চলে গেল। তারপর, আই, তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব, ও অনেক করে বলছে। ও বললি করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? অনেক সমস্যা। আরে বাদ দে তো, বন্ধুত্ব তুই করছি, প্রেম আর করিনি। কি করলি হারামি? ওই ছাড় ছাড়, এভাবে কেউ কারো কলার ধরে নাকি? আমি ধরি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? তুই কিছু বুঝিস না। কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, ক্লাসে চল। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজ শেষে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে বিকালে একটু বের হলাম। আর 2-3 দিন পরে এই শহর ছেড়ে চলে যাব।
তারপর বাসায় আসলাম, রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে রে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি তো নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপরের দিন কলেজে গেলাম। আজকে আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ওর তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি, বাহ, ভালো সুযোগ পেলাম, আজকে এর ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি, সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হারে মানুষ, তারা যখনই মেয়েটার ওড়না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরও তুই আমার সামনে আসছিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেইটা একটু পরে দেখা যাবে কে কাকা শেষ করে। কি বললি? রকি আমার কলার চেপে ধরে বলল, কলার ছাড়। ছাড়বো না। কি করবি তুই? কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? বলি আরো জোরে কলার চেপে ধরল। শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না। তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক কষি। ও একটু দূরে গিয়ে পড়লো। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাক হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নাই। রকি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে, তোরা কি করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পড়ে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করে নিই, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা উপরের দিকে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন, ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকে আছে। আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দেবে। সারা জীবনেও জেল থেকে ছাড় পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না একটু, সবাই এখানে আসবে। আচ্ছা এখন বল, তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? মনে পড়ছে না? কিসের একটু পড়ি বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুতে পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কটা বসে রয়েছে। এরই মধ্যে সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা। কেউ বয়ে কিছু বলতে পারছে না। কিরে, অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম? ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কোত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস। তুই জানিস না আমি কে? কুল মিস্টার রকি, কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আছে আমার কাছে। আর আপনাকে গুলি করেছে যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড় যা ভালো লাগে না, তাই আগেই ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কিরে, অবাক হচ্ছিস আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে থেকে? সব কটা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবে না। তারপর রকির কাছে গেলাম। কিরে, বলবি তোদের বসকে? না। বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেরে ফেললেও বলবো না। ওকে, তাহলে আমি বলি। তোদের লিডার এখানকার কমিশনার, ওর কথা দিই তোরা ড্রাগস সাপ্লাই দেস। হ্যাঁ, আমি রাইট? রকি তো পুরাই অবাক, আর ভাবতেছে কেউ কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4 থেকে 5টা গাড়ি, সাথে পুলিশের গাড়ি প্রবেশ করছে। বুঝতে বাকি রইল না এরা কার আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসে বলল, এই ছেলে, কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার গুলি করছিস? তোর কি জানের মায়া নাই? আরে আমার জান নিয়ে পড়ে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলার ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে গিয়ে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশটা সহ সবাই অবাক। একটা ছেলে কিভাবে সাহস পায় এত বড় নেতার কলার ধরার? তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস।
তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। কে রে তুই? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তম মধ্যম দিব না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুচকে হাসি দিলাম। তখন সবাই দেখলো 4টা হেলিকপ্টার ও নিচ দিয়ে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কে আসলো। আসলে এগুলো সবাই আমার দলের। গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সে হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। যদিও এটা আমার দলের যে কাউকে পাঠালে শেষ করতে পারতো, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেটা পরে জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানার ধ্বংস করেছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতে অস্ত্র। আমি এবার রকি আর কমিশনারের সামনে গেলাম। গিয়ে রকিকে বললাম, কিরে তোর বসকে তো দৌড়ে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন ওই তুই আমাকে এখানে ধরে আনছিস কেন? ওই তোরা ওকে গ্রেপ্তার করছিস না কেন? পুলিশদের বলল, ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটাও যাবে তোদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছ না কেন? ওর আব্বুকে বলল। তখনই রকির আব্বুর মোবাইলে কল আসে। আরে শরীফ সাহেব, আপনি আপনার ফোনটা আগে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিছু করেনি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি খেড়ে নিলাম। ওনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কদিনে তোর যত অবৈধ আস্তানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কদিনে বন্ধ করেছি। আজকে তোদের শেষ করে দেব। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার টাইগার। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থারও ভয়াবহ। কিরি, আমার পরিচয় শুনেছিস? আর তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলে সব কটাকে উপরে পাঠিয়ে দিলাম, আর আমার লোকদের বললাম এদের লাশগুলিকে পরিষ্কার করতে। তারপর সকলের উদ্দেশ্যে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছু করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করে ফেলছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকের এই ঘটনার জন্য বাইরের কেউ না জানে, মাইন্ড ইট। বলি সেখান থেকে হেলিকপ্টার করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। পরদিন কলেজে গেলাম। এটা শেষ যাও, গিয়ে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজের সবাই কেমন করে দেখাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেট আপ পুরো হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কটা একসাথে আড্ডা দিতেছে। কিরে, কি করো তোমরা? ভাই আপনি এখানে? ওই কে রে? কার ভাই? আপনি আমাদের ভাই। কত বড় মানুষ আপনি! কোনো ভাইটাই নাই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে, যেই দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেকদিন আম্মু আব্বুদের থেকে দূরে থেকেছি। ও আচ্ছা, তোকে আমার কিছু বলার আছে। বল। এখানে না, ওই দিকটায় চল। তারপর আমি ওইদিকে গেলাম। আসলে কিভাবে যে বলি। কি বলবি বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? আমি দেখতে কি অসুন্দর? তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে তোকে পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি বলে সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তোকে ভালোবাসি,
কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দেবো তাই। ওর মুখ থেকে যেটা শোনার সেটা আমি শুনে ফেলেছি, তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো আর বাসকের সারপ্রাইজটা দেবো। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাজ ছিল তখন ইচ্ছে করছিল গিয়ে জড়িয়ে ধরে বলি, আমিও তো তোমায় ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে, গিয়ে দরজা নক করলাম। আম্মু দরজা খুললেই আমাকে জড়িয়ে ধরে খেতে দিল। অনেকদিন পর দেখা হয়েছে। এরপর, আরে কাঁদছো কেন? আমি চলে আসছি না। বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গিয়েছিস। কি যে বলো না, আমি একদম ঠিক আছে। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায়নি, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম, পিছন থেকে ওর চোখ দুটো ধরলাম। এই কে? বলো তো কে? ভাইয়া তুই? বলি পিছনে ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পরে তোকে দেখলাম, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হয়েছে, এখন আমি চলে এসেছি, ধরো এগুলা। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছস? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছে। আব্বু বললো তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলাই হয়নি, বিয়ের কথা নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। এরপর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলি নাই। বিয়ে ডেট ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যে আমি আবার ঢাকা গেলাম কিছু দিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছিস? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি। তুই এখন কোথায়? আমি তো ঢাকাতেই আছি। কালকে তাহলে আজকে আমাদের সাথে মিট কর। নীলা সবাইকে যেতে বলেছে। ওকে, ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাক হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলা সবাইকে কেন আসতে বলছো? এই ধর, কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী এত তারিখে আমার বিয়ে। কি, তুই না জাহিদকে ভালোবাসিস? ও তো আমাকে বাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগে চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল সে। আমি শুধু একটু মুচকি হাসলাম। তারপর সে চলে গেল, তার নাকি কাজ আছে। জাহিদ, মেয়েটি সত্যি তোকে অনেক ভালোবাসে। তোর উপর জিদ করেই ও বিয়েটা করেছে। আমিও তো ওকে ভালোবাসি। তাহলে এইসব কি? কার্ডটা খুলেই দেখ। ও, তাইলে এই ব্যাপার। নীলা জানে না। জিদের বসে কার্ডটাও খুলে দেখে নিও। এখন টিপ দিতে হয় মামা। ওকে চল। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবেই বিয়ের তারিখ গনিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসে অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসে গেলাম। নীলার সাথে দেখা করলাম। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্ছি এসে বলল নীলা নাকি আমাকে ছাদে ডাকছে। আমি নীলার কাছে গেলাম। কিরে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস, তুই কি আমায় সত্যি ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি দাঁড়িয়ে গেলাম। যদি সত্যি কিছু করে ফেলে? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না, এই তোর ভালোবাসার কসম। আর হ্যাঁ, আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে। বাই। এরপর দেখলাম নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে, ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সব বলে দে, কিন্তু এখন করবো না। আর মাত্র একদিন, কালকে সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসে আসলাম। আমার গায়ে হলুদ হলো, পরদিন বিয়ের দিন। রেডি হয়ে বাড়ির সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পন্ন হলো। সব আয়োজন এমনভাবে করেছি যাতে নীলা বুঝতেই না পারে সাথে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে তো। ভাই, বিড়ালটা ভালো হয়ে মারিস। দেখিস, আবার তোকে দেখার পরও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়ালি ওকে মেরে বসে আছে। সব কটা হাসতে হাসতে বলল। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতে ভয় করছিল, জানি না আমাকে দেখার পর ও কীরকম রিয়াক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। ওর সামনে যেতেই ও একটা চুড়ি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি, শুধুমাত্র
বাবার কথায় আর ওর উপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। এটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না শোনা? বলি ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবি বাবু? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজে পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা বলতে না? মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্য আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যি ভালোবাসো কিনা। ও চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান, একটু আদর করো না। একদম না ফাজিল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তা তো হবে না শোনা। বলে ওকে কুলে তুলে নিলাম, তারপর কাটে শুয়ে দিলাম। তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ওই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। তারপর আর জানি না, কারণ আমি এখনো বিয়ে করি নাই। আপনারা জানতে চাইলে বিয়ে করে নেন, কেমন? সেরা শার্ট পরেছিস কেন নীল? একটা শার্ট কিনে দেওয়ার টাকা কি তোর বাবার কাছে নেই? কথাগুলো বলেই তাচ্ছিল্যের হাসি শুরু করলো নীলের বন্ধু মহল। নীল লজ্জায় চুপ হয়ে আছে। কথা এড়াতে তাড়াতাড়ি বন্ধুদের পাশ থেকে উঠে বলল, আমি যাই রে, প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে। নীল এইটা বলে যেই হাঁটা শুরু করবে এমন সময় পেছন থেকে নীলের একটা বন্ধু পুনরায় বলে উঠল, হ্যাঁ যা যা, স্যারের কাছে গিয়ে বল স্যার বেতনটা সামনে মাসে দিয়ে দিব। শেষের কথাটা ব্যঙ্গ করে বলেই কুৎসিতভাবে সবাই আবার হাসতে শুরু করলো। আগামীকালকের মধ্যে বেতন না দিলে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। স্যার, এইবার পরীক্ষাটা দিতে দিন। পরীক্ষার পর বাবাকে বলে সব পরিশোধ করে দেব। না নীল, এটা সম্ভব নয়। এমনিতে তোমার অনেক টাকা জমে গেছে, বেতন দিয়ে পরীক্ষা দিতে হবে, নয়তো বাসায় বসে থেকো, যাও। নীল চুপচাপ প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে আসে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সে। মাঠে আনমনে হাঁটছে আর ভাবছে কিভাবে এত টাকা বাবার থেকে চাইবে। আজকাল মধ্যবিত্ত জীবন নিয়ে চলাফেরা করা বড় দায় হয়ে পড়েছে এই শহরে। এইসব ভাবতেই নীলের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সাথে সাথে চোখের পানি মুছে নেয় সে। ছেলেদের কান্না করা বারণ কিনা। বাজারের ব্যাগের থলেটা হাতে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন আরিফ সাহেব। বাজারের জিনিসের যা দাম বেড়েছে তা আর না বললেই নয়। আরিফ সাহেব অর্ধেক বাজার শেষে লিস্টটা খুললেন। আবার খুলে দেখলেন বাজারের প্রায় অর্ধেক জিনিসই কেনা বাকি, কিন্তু হাতে টাকা নেই। ভেতর থেকে বেরিয়ে আসে চাপা কষ্টের দীর্ঘশ্বাস। কলিং বেল বাজাতেই আরিফ সাহেবের স্ত্রী বললেন, বাড়িওয়ালা এসেছিল বাড়ি ভাড়া নিতে। আরিফ সাহেব ব্যাগটা একপাশে রেখে সোফায় বসলেন। ঘামে জর্জরিত হয়ে আছেন তিনি। ওনার স্ত্রী 1 কাপ চা দিয়ে তরকারি কাটতে বললেন। আরিফ সাহেব বললেন, টাকা সব শেষ, কি করি বলো তো? তুমি আর কত দিক দিয়ে সামলাবে? সামান্য একটা দারোয়ানি করে কি আর এর থেকে বেশি সামলানো যায়? ওসব নিয়ে চিন্তা করো না, দেখবে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবেন। আরিফ মিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, 10,000 টাকা দিয়ে কি হয় একটা সংসার বলো তো গিন্নি? সামনে কয়টা টাকা দিয়ে কি আর সংসার চলে? মাস শেষ হতে না হতেই হাতে টান পড়ে যায়। আদি, নীল আর মেঘা কোথায়? নীল কলেজে, মেঘ প্রাইভেটে, আর আদি বোধহয় রুমে পড়ছে। কি রে মেঘ, রিক্সা করে যাবি না? বান্ধবীদের এমন প্রশ্নে অস্বস্তি অনুভব করল মেঘ। তারপর জোরপূর্বক হেসে বলল, আসলে এরা আমার না সামনে একটু কাজ আছে, তাই হেঁটে যাচ্ছি। আরে এদের সমস্যা কি? রিক্সা থেকে নেমে কাজটা সেরে নিবি। এত দূরে হেঁটে যাবে কিভাবে? মেঘ কথাটা এড়াতে বলল, না না ভাই, এত ঝামেলা করার দরকার নেই আমার। নামবো আবার উঠবো, শুধু শুধু ঝামেলা। মেঘ মনে মনে বলল, যতই কষ্ট হোক আমাকে তো হেঁটে যেতেই হবে। ব্যাগে যে একটা টাকাও নেই। ইরার পাশ থেকে আলিয়া বলল, আর ইরা ছাড় তো, মেঘের কাছে হয়তো টাকা নেই। মেঘ ভীষণ লজ্জা পেল।
আবার আলিয়ার উপর রাগও হলো। জানলেই কি সবার সামনে লজ্জা দিতে হয়? রাগে লজ্জায় কারোর সাথে কোনো কথা না বলে হাঁটতে শুরু করে সে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, এই শহরে প্রতিটা দেয়ালে মধ্যবিত্তদের জীবন কাহিনী লেখা। এই জীবন কাহিনীতে লেখা আছে বাবার আত্মত্যাগ, মায়ের আত্মত্যাগ কিংবা সন্তানদের আত্মত্যাগ। বাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ। অনেক সংকোচ অনুভব করছে সে। বাবার কাছে আদৌ সে তো জানি না টাকা আছে কিনা। আরিফ সাহেব দরজার বাইরে মেয়ের পা দেখে মুচকি হেসে বলল, আম্মা তুমি বাহিরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। মেঘ বাবার কণ্ঠ পেয়ে চমকে উঠে। বাবা তাকে দেখে ফেলেছে, যেতে তো হবেই এখন। মাথায় ওড়না টেনে মাথা নিচু করে বাবার সামনে যায় সে। মেয়েকে দেখে মলিন হাসে আরিফ সাহেব। ওনার ছেলে মেয়েদের এই শ্রদ্ধাগুলো খুব পছন্দ করেন উনি। বাবা মায়ের সাথে গলা উঁচু করে কখনো কথা বলা তো দূরের থাক, চোখে চোখ রাখতে ভয় পায় তারা। আরিফ সাহেব বললেন, কি হয়েছে আম্মা? আসলে বাবা মানে কি আম্মা বলো। কাল প্রাইভেটের টাকা দিতে হবে। আরিফ মিয়ার হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে এলো, হাত একদম ফাঁকা। কিছুদিন পরই তিনি বেতন পাবেন। কি করে টাকা জোগান দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। মেঘ বাবার দিকে আর চোখে একবার তাকালো। বাবার মলিন চেহারা দেখে তার বুঝতে অসুবিধে হয়নি। আরিফ মিয়া নিজেকে সামলে হেসে বললেন, আগামীকাল নিয়ে যাইও আম্মা। মেঘ মাথা নাড়িয়ে বাবার রুম ত্যাগ করে। মনে মনে ভাবল, বাবা মায়েরা সত্যিই ম্যাজিক জানে। এই যে সেই জানি তার বাবার হাতে একটা টাকাও নেই, কিন্তু সকালে সকালে ঠিকই তার বাবা অথবা মা হাতে প্রাইভেটের টাকাটা গুজে দেবে। আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে যে নীল? নীল বাসায় ঢুকতেই তার বাবা তাকে প্রশ্নটা করে বসলো। নীল চুপচাপ দাঁড়িয়ে বাবার দিকে চোখ রাখলো, হেসে বলল, বাবা আসলে আজকে টিউশনি তাড়াতাড়ি শেষ তো তাই। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা বাবা। নীল নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ে। ছেলে হয়েও আজ তার ভীষণ কাঁদতে মন চাইছে। সে কি করে বাবাকে বলবে যে তার টিউশনিটা আর নেই? খাবার টেবিলে 3 ভাই বোন সহ আরিফ সাহেব আর ওনার স্ত্রী খেতে বসেছেন। নীলা চুপচাপ খেয়ে যাচ্ছে, আদিও তাই। শুধু খাচ্ছে না, নীল খাবার হাত দিয়ে নাড়ছে আর ভাবুক হয়ে বসে আছে। আরিফ সাহেব আর চোখে নীলের দিকে তাকিয়ে খেতে খেতে বললেন, তোমার কি কিছু হয়েছে নীল? নীল আগের ন্যায় ভাবশীল হয়ে আছে। আরিফ সাহেব নিজের স্ত্রীর দিকে এক পলক তাকালেন। আদি, মেঘ ও ভাইয়ের দিকে তাকায়। সবাই সবার দিকে চাহনি দিল। নীলের কোনো হেলদোল নেই। মেঘ এবার কোনো গিয়ে ভাইকে খোঁচা দিল। ভাবনার ছেদ থেকে বেরিয়ে আসে নীল। চমকে সবার দিকে তাকায়। সবার দৃষ্টি নীলের দিকে। নীল বুঝতে না পেরে বলল, কি হয়েছে? নীল তোমার কি কিছু হয়েছে? না বাবা, কিছু হয়নি। তুমি না খেয়ে খাবার নেড়ে যাচ্ছ যে? বাবা আসলে কি? সামনে পরীক্ষা, বেতন দিতে হবে, নয়তো। আরিফ সাহেব আর ছেলেকে কিছু বলতে না দিয়ে বললেন, তুমি ওসব নিয়ে ভাইব না আব্বা, তুমি নিশ্চিন্ত হয়ে খাও, কাল বেতন নিয়ে কলেজে যাবে। কথাগুলো বলেই আরিফ সাহেব অর্ধেক খাবারে পানি ঢেলে চেয়ার থেকে উঠে চলে যান। ভাইয়া তুমি না প্রাইভেট পড়াও, ওই টাকা কোথায়? মেঘের প্রশ্নে নীল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত অল্প শিক্ষিত ছেলের কাছে কি আর ওনারা পড়াবে? আজই আমাকে না করে দিয়েছে যে ওনারা আর পড়াবেন না। গিন্নি, আমি পারলাম না বাবার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে। এইটা বলে স্ত্রীর হাত দুটো ধরে কেঁদে ফেলেন আরিফ সাহেব। তুমি কাঁদছো কেন বলো তো? সৃষ্টিকর্তা যেহেতু দুঃখের মুখ দেখিয়েছেন, তেমনি দেখো একদিন সুখের মুখও আমাদের দেখাবেন। গিন্নির হাতে যে একটা কানা করিও নেই, কিভাবে আমি মেঘের প্রাইভেটের টাকা দেব, কিভাবে আমি নীলের বেতন দেব, কিভাবে আদির বেতন দেব, কিভাবে? আরিফ সাহেবের স্ত্রী চোখের পানিটুকু মুছে রুম থেকে বেরিয়ে গেলেন। আরিফ সাহেবের স্ত্রী রুমে পুনরায় এসে দেখলেন আরিফ মিয়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন। কারো হাতের স্পর্শ পেয়ে আরিফ সাহেব পিছনে তাকালেন। দেখলেন ওনার স্ত্রী হাতে লাল কাপড়ে মুড়ানো কিছু একটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। এগুলো কি গিন্নি? খুলেই দেখো। আরিফ সাহেব লাল কাপড়ের টুকরোই মোড়ানো সেই কাপড়টা ধীর হাতে খুলল। খুলে অবাক চোখে স্ত্রীর দিকে তাকালো। আরিফ সাহেবের স্ত্রী হেসে বললেন, আপাতত এই বালা দোকানে বিক্রি করে সব সামলে নাও, আর তো কিছু নেই দেওয়ার। এ তুমি কি বলছো গিন্নি? আমি এই দুটো বালায় আজ অবধি এত অভাব গেল, তাও হাতও দেইনি। এই বালা দুটো ছিল
বিয়ের পর তোমাকে দেওয়া আমার থেকে ভালো কিছু উপহার। এরপর অভাব অনটনে তোমাকে ভালো কিছু উপহার দিতে পারিনি, এমনকি একটা ভালো শাড়িও না। আমি এই বালা নিতে পারবো না গিন্নি, বালা দুখানা আগের জায়গায় রেখে দাও। তুমি আমাকে বিয়ের পর টাকা দিয়ে না হোক ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। বিয়ের পর তোমার মনে হয় তুমি আমায় কিছু দাওনি, কিন্তু আমার কাছে নয়, কারণ আমি সুখের সংসারেই বসবাস করছি। যদিও আমাদের টাকা নেই, কিন্তু আমাদের 3 সন্তানই তো আমাদের সুখ শান্তি। ওরা বড় হলে না হয় আবার এমন বালা বানিয়ে নেব, সন্তানদের ভবিষ্যৎ সবার আগে। জীবন বাঁচলে এইসব কত গহনা আমাদের হবে। তুমি আর না করো না, যাও বালা 2টে বিক্রি করে সব মিটিয়ে নাও। আরিফ সাহেব শার্ট পরতে পরতে রুম থেকে বেরিয়ে গেলেন। কষ্ট হচ্ছে, কিন্তু তিনি নিরুপায়। দরজার বাইরে থেকে সবকিছু দাঁড়িয়ে দেখছিল নীল। চোখ দুটো পানিতে টলমল করছে। তার বাবা মায়ের অতি প্রিয় জিনিসগুলোও তারা 3 ভাই বোনের জন্য হারিয়ে যাচ্ছে। চোখ দুটো মুছিয়ে মনে মনে বলল, হ্যাঁ খোদা, এমন সামর্থ্য দিয়েও যেন মা বাবার সকল ইচ্ছে পূরণ করতে পারে, যেন তাদের হাতে সুখ তুলে দিতে পারে, যেন আমার মা বাবার সকল চোখের পানি এক একটা শান্তি হিসাবে এনে দিতে পারে। নীল রুমে এসে পড়েছে। তাকে অনেক পড়তে হবে। এই পড়াশোনা করেই তো তাকে সকল স্বপ্ন পূরণ করতে হবে। তার বাবার যে বড় ইচ্ছে ছেলে বড় ব্যবসায়ী হবে। নীল এসব ভাবছিল ঠিক তখনই মেঘ এসে হাজির। মেঘ শান্তশিষ্ট একটা মেয়ে, প্রয়োজনের বেশি কথা বলাই বড্ড কাঁচা সে। যথেষ্ট শালীনতা তার চলচলন। মাত্র ক্লাস 10-এ পড়ুয়া মেঘ এই বয়সে দারুণ ম্যাচিউরড। মেঘ চুপচাপ ভাই রুমে এসে বলল, ভাইয়া, তোমার কি কিছু হয়েছে? না তো, আমার কিছু হয়নি। কেন ম্যাক, তোমার এমন কেন মনে হচ্ছে? আসলে তোমার মন খারাপ মনে হচ্ছে তাই। নীল চেয়ার থেকে উঠে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার কিছু হয়নি ম্যাক, পড়াশোনা করো। আমাদের 3 ভাই বোনকে অনেক এগিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে ম্যাক, জীবন আমাকে অনেক কিছু শেখাবে। এই শিক্ষাটা পেতে হলে আমাদেরকে অনেক কষ্ট পেতে হবে। কষ্ট পেলেই তো তুমি কিছু কিছু শিখতে পারবে, তাই না? মেঘ ছোট করে উত্তর দিল। মেঘ বুঝতে পারল না যে তার ভাই তাকে উৎসাহ দিচ্ছে। অনেক কিছু সহ্য করতে হচ্ছে যে তাই। নীল, হ্যাঁ মা বলো। এই নে তোর বেতন। নীল কাঁপা কাঁপা হাতে টাকাটা নিল। বুকটা কেঁপে উঠছে তার। মনে হচ্ছে বাবা মার রক্ত চুষে নিচ্ছে সে। এই মেঘ, তোর ড্রেসটা কেমন কালো কালো হয়ে গেছে রে, এমন কেন? আসলে অনেক আগেরই তো, তাই। নতুন একটা বানাচ্ছিস না কেন? দেখতে খারাপ লাগে। হ্যাঁ রে, বাবাকে বলেছে সামনের মাসে স্যালারি পেলে একটা ড্রেস অর্ডার দিবে। ও বুঝেছি। না মানে স্কুলের ছাত্রী হিসেবে এমন কালো কালশি ড্রেস মানানসই লাগছে না ভাই। তোর জন্য মানুষ বলবে আমাদের স্কুলের ছাত্রীদের গেটআপ ভালো না, রুলস ভালো না। মেঘের এইবার বিরক্ত লাগছে আলিয়ার কথায়। মেয়েটা কেমন সবকিছুতে খোঁচা দিয়ে কথা বলে। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে বলল, এই নে খাতা, হোমওয়ার্ক কর। হ্যাপি বার্থডে নীল। নীল চমকে ওঠে। আজ তার জন্মদিন। সে তো ভুলেই গিয়েছিল। বন্ধু মহল থেকে একজন বলে উঠল, কি রে নীল, ধন্যবাদ জানালি না? ধন্যবাদ। টি দিবি না নীল? কি মানে করছিস ভাই? টি দিবি না? পকেটে টাকা নাই নাকি? নীল চুপ হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোর যে আজে বাজে টাকা খরচ করার ক্ষমতা নেই। তারা যে বড্ড হিসেবে, তা কি করে সে তার বন্ধুদের বুঝাবে? তাদেরকে খুশি করতে গিয়ে নীল তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না। আজ নারী, কোনো একদিন না হয় তোদেরকে ট্রিট দেব। আজ একটু তাড়া আছে, বাসায় ফিরতে হবে। কথাগুলো বলেই নীল তড়িঘড়ি করে হাঁটতে শুরু করে। এইখানে দাঁড়ালেই সমস্যা। লজ্জায় পড়তে হবে নীলকে। যে লজ্জা নেওয়ার সক্ষমতা নীলের হয়তো নেই। আদির পকেটে 20 টাকা। টিফিন পিরিয়ডে খেতে এসেও সে খেলো না। 9ম শ্রেণীতে পড়ুয়া আদি পকেট থেকে টাকাটা নিয়ে বলল, আঙ্কেল, আমাকে 20 টাকা দামের একটা চকলেট দেন তো। আদি চকলেট কিনে স্কুলের মাঠে বসেছিল। ঠিক সেই সময় মেঘ আসে ভাইয়ের কাছে। ভাইয়ের পাশে বসে বলল, কি হয়েছে আদি, তুমি টিফিন খাওনি? আদি বোনের থেকে কথা লুকিয়ে গুছিয়ে মিথ্যে বলল, হ্যাঁ আপু, খেয়েছি। কি খেয়েছো? কেক আর কলা। 20 টাকাই শেষ? এইটা তুমি কি করলে আদি? 20 টাকা কেন খেলে? আজকে 10 টাকা খেয়ে কালকে 10 টাকা খেতে, তাহলে মাকে আর আগামীকাল টিফিনের টাকা দিতে হতো না? আমার ক্ষুধা পেয়েছিল আপু।
আচ্ছা ঠিক আছে, এখন পেট ভরেছে? হুম। আদি জানে মেঘ আজ কিচ্ছু খায়নি। তার আপু তো প্রতিদিনই খায় না, টিফিনে টাকা জমিয়ে রাখে। তার আপুর ধারণা এসব হাবিজাবি না খেয়ে স্কুল থেকে ফিরে মায়ের হাতে করা শুটকির ভর্তা আর ভাত খাওয়া অনেক শান্তির। শুভ জন্মদিন বাবা। নীলকে জড়িয়ে ধরে কথাটা বলল আরিফ সাহেব। নীল বাবার পায়ে ধরে সালাম করে বলল, দোয়া রাখবেন বাবা, আমি যেন জীবনের সাফল্য লাভ করতে পারি। মাকেও সালাম করল নীল। আরিফ সাহেব মাঝে মাঝে ভাবেন দারিদ্রতা তার সন্তানদেরকে ঘায়েল করতে পারেনি। হয়তো হাজারো একটাও পাওয়া যাবে না ওনার সন্তানদের মতো এমন এত নম্র, ভদ্র ও বিনয়ী। নীল হাতে থাকা মিষ্টির বাক্সটা মায়ের হাতে দিয়ে বলল, এই নাও মা, সবাইকে খেতে দাও। আবারও না খেয়ে মিষ্টি? মা, আমার জন্মদিনে আমার ভাই বোনদের আমি হয়তো এইখানে ওইখানে ঘুরিয়ে দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারবো না, কিন্তু কলেজের খরচ বাঁচিয়ে মিষ্টিমুক্ত করাতেই পারি, তাই না? আরিফ মিয়ার স্ত্রীর চোখ টলমল করছে পানিতে। মুগ্ধ নয়নে ছেলের দিকে তাকান তিনি। কখন যে ওনার ছেলে মেয়েরা এত বড় হয়ে গেল। আদি মেঘ কোথায় মা? এই তো আমার ভাইয়া। মেঘ আর আদি জড়িয়ে ধরে নীলকে। একসাথে দুই ভাই বোন বলে ওঠে, হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। এই নাও ভাইয়া, তোমার গিফট। আদির হাতে চকলেট দেখে চমকে উঠে মেঘ আর বাকি সবাই। আদি এবারও টিফিন না খেয়ে চকলেট এনেছে নীলের জন্য। বুঝ হওয়ার পর থেকে ভাইয়াকে গিফট দেওয়ার জন্য আদি না খেয়ে টিফিনে সেই টাকা দিয়ে চকলেট নিয়ে আসে নীলের জন্য। নীল আদিকে জড়িয়ে ধরে বলল, আজকেও না খেয়ে চকলেট নিয়ে এসেছো আদি? মেঘ আদির দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদি মাথা নিচু করে বলে, রাগ করো না আপু, আমি মিথ্যা না বললে তুমি আমাকে বকা দিতে। মেঘ হেসে ফেলে। মেঘ ব্যাগ থেকে একটা ছোট গিফট বক্স খুলে বলল, এটা তোমার বার্থডে গিফট ভাইয়া। এটা কি মেঘ, তুমি আবার আনতে গেলে কেন? আমার ভাইয়ার বার্থডে আর বোন হয়ে আমি কিছু দিব না? হুম হুম। আরিফ সাহেব আর ওনার স্ত্রী একসাথে দাঁড়িয়ে সন্তানদের এত মুগ্ধকর দৃশ্য দেখছেন। দেখলে গিন্নি আমাদের সন্তানদের? হ্যাঁ গো হ্যাঁ, কখন যে এত বড় হয়ে গেল ওরা। মা, তুমি ভাত খাবে না? রাতের খাবার খাওয়ার সময় মেঘ কথাটা তার মাকে বলতে তার মা আমতা আমতা করে বলে, তোরা আগে খেয়ে নে মা, তারপর আমি খাবো। আরিফ মিয়া স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তাই তো, বসে পড়ো না আমাদের সাথে। না, পরে সব কাজ গুছিয়ে খেয়ে নিব, তুমি খাও। মা, আমায় আরো ভাত দাও তো। আদির কথায় আরিফ সাহেবের স্ত্রী হেসে বললেন, এখনই দিচ্ছি বাবা। রান্নাঘরে আসলেন তিনি। ভাতের পাতিলটা বুড়িয়ে দেখলেন আর এক মুঠ ভাত আছে। আদিকে দিয়ে দিলে তিনি খাওয়ার কিছুই থাকবে না। চোখের পানি মুছে বললেন, আমার সন্তানের খেলেই আমার খাওয়া হয়ে যাবে। মেঘ হঠাৎ অর্ধেক ভাত রেখে উঠে বলল, আমার আর খেতে ভালো লাগছে না মা, আমি গেলাম ঘুমাতে। নীল অবাক হয়ে প্রশ্ন করল, কেন মেঘ, তোমার আবার হঠাৎ কি হলো? কিছু না ভাইয়া, তরকারিটা ঝাল হয়েছে ভীষণ। অন্য তরকারি দে মা। না মা, আর খাবো না। কথাটা বলেই মেঘ নিজের রুমে চলে আসলো। সে জানে এখন তার মা তার রাখা অর্ধেক ভাতটুকু খাবে। মাকে খাওয়ানোর জন্যই তো সে ইচ্ছে করে ভাত রেখে উঠে এলো। সে তো জানি মা নিজে না খেয়ে তাদেরকে সবটুকু দিয়ে দিয়েছিল। ভাইয়া জানো, ক্লাসে কেউ আমার সাথে মেশে না, আমার স্কুল ড্রেস এইরকম দেখে। আদির কথায় মেঘ আর নীল চমকে ওঠে। পড়তে বসেছিল তিনজন। মেঘের সাথেও ক্লাসে এমনটা হয়ে থাকে, তাই সে জানে কতটা খারাপ অনুভূত হয় সেই সময়টায়। নীল চুপসে আছে। সে তার ভাইকে কি বলবে? নীল আদির মাথায় হাত বুলিয়ে বলল, যে যাই বলুক আদি, তুমি এগুলো খানে নিবে না। আর সবচেয়ে বড় কথা, বিদ্যালয় পোশাক আশাক দেখে না, কে বেস্ট পড়াশোনায় ওইটা দেখে। তুমি ক্লাসের টপার, ম্যাচিওর্ড, চুপচাপ থাকবে, কারোর সাথে কথা বলবে না, পড়ার সময় পড়া দিবে। কি দরকার মানুষের কথায় খান দেওয়া? নিন্দুকের কাজই তো নিন্দা করা। মেঘ মনে মনে আওড়ালো, মানুষের জীবন কত বিচিত্রময়। মা বাবার কি হয়েছে? দেখ না নীল, তোর বাবা যেন কি করছে, বুকে ভীষণ ব্যথা পাচ্ছে। কেঁদে কেঁদে বললেন আরিফ সাহেবের স্ত্রী। নীল, মেঘ আদি মায়ের চিৎকার শুনে পড়া থেকে উঠে বাবার রুমে আসে। এসে দেখে আরিফ সাহেব বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। খাপড়ে যায় সবাই। নীল তড়িঘড়ি করে বলল, বাবাকে এখনই সামনের ক্লিনিকে নিয়ে যেতে হবে। অতিরিক্ত চিন্তা ভাবনা ওনাকে উত্তেজিত করেছে, তাই ওনার এই অবস্থা।
নীল ডাক্তারের হাত ধরে বলল, এখন কি করতে হবে ডক্টর? আপাতত হসপিটালে ওনাকে অ্যাডমিট করে রেখে যান। ওনার ট্রিটমেন্ট দরকার, আর কয়েকদিন রেখে আমরা ছেড়ে দিব। তখন ওনাকে কোনো টেনশন রাখা যাবে না, সবসময় সুস্থ পরিবেশে রাখতে হবে। মাটির ব্যাংকটা হাতে নিয়ে বিছানায় বসে নীল। চোখ দুটো ভিজে উঠছে বারবার। টিউশনি করে হাত খরচ বাদে যে টাকাটা সে রাখত, সেই টাকাটাই সে এই মাটির ব্যাংকে ফেলে দিত। ভেবেছিল একটা বাইক কিনবে, তাহলে বাবাকে আর হেঁটে কোথাও যেতে হবে না, মেয়ে গাড়িকেও স্কুলে পৌঁছে দিতে পারবে। কিন্তু এখন এখন তার কাছে বাইক আগে নয়, আগে হচ্ছে তার বাবার ট্রিটমেন্ট করানো যে ভীষণ জরুরি। মনে মনে বলল, সব ইচ্ছে কি আর পূরণ হয়? থাক না কিছু ইচ্ছা অপূর্ণতায়। নীল ব্যাংকটা ভেঙে দেখল মোট ৮,৫০০ টাকা হয়েছে। তখনই মেঘ কান্না চোখে এসে বলল, ভাইয়া। নীল বোনের দিকে তাকায়। মায়াবী চোখে পানি জমেছে তার বোনের। আলতোভাবে বলল, কি হয়েছে ম্যাক? এই নাও কিছু টাকা। জানি না কত আছে এতে, কিন্তু আশা করি হয়ে যাবে। টিফিনের টাকা জমিয়েছিলাম, জানি না কত হয়েছে। ম্যাক। ভাইয়া তুমি বলো না, আজ যদি আমরা হিসেব করে না চলতাম তবে কি আর আজ বাবার জন্য টাকা দিতে পারতাম? নীল জড়িয়ে ধরে বোনকে। দুই ভাই বোনের চোখে খুশির অশ্রুকণা। বেলকনিতে সাদা শার্ট পরিহিত, চোখে সাদা ফ্রেমের চশমা পরে কেউ একজন গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। 14 বছর আগের ঘটনা ভাবতেই গাল বেয়ে পানি পড়ছে তার। নীল। মায়ের ডাকে নীল অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। চশমাটা খুলে চোখের পানি তাড়াতাড়ি মুছে নেয়। চশমা পরতে পেছনে ফিরে তাকায়, দেখে তার মা বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলো মা। নীলের মা সাদা পাড়ের মধ্যে একটা শাড়ি পরে আছেন। ভদ্রমহিলার হাতে দুখান সোনার বালা, নীল বানিয়ে দিয়েছে, চুলগুলো পাকা পাকা। মন খারাপ বাবা? না মা, তুমি থাকতে কি আর আমার মন খারাপ করতে পারে? আজ তো আমাদের খুশির দিন বাবা, মন খারাপ করিস না। নীল মাকে গিয়ে জড়িয়ে ধরে, কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আজ আমি একজন বড় বিজনেসম্যান মা, কিন্তু আফসোস বাবা দেখে যেতে পারলো না। আমার বাবাটা সুচিকিৎসার অভাবে মারা গেছে, অথচ আজ আমাদের কোনো কিছুর অভাব নেই। গাড়ি বাড়ি সব কিছু আছে আমাদের। আগের মতো 2 টুকরো মাংস করে থালায় নিতে হয় না মা। মা গো, আমাদের বাবার কষ্টের বিনিময়ে তাকে যে আমরা কিছু দিতে পারলাম না। ছেলের এমন কান্না দেখে দীর্ঘশ্বাস নেন ভদ্রমহিলা। চোখের কর্নিশে জমা হয় টলমলে পানি। বারবার মনে পড়ে ওই সব আত্মীয় স্বজনদের কথা, যারা তাদের বিপদে পাশে দাঁড়ায়নি। প্রথম অবশ্য দয়া দেখিয়েছিল, তারপর তো খবরও নেয়নি। আদি রুমে বসে আছে, তখনই একটা কল আসে। কলটা ধরতেই ওপাশ থেকে একজন বলল, আদি মুচকি হেসে বলে, সময় হলেই দেখতে পাবেন। কলটা কেটে দিয়ে উঠে দাঁড়ায় সে। বেলকনিতে গিয়ে বেতের সোফায় শুয়ে বলল, বাবা, আজ আমি একজন আদর্শ লয়ার। আমার স্বপ্ন ছিল আমি যেন লয়ার হই। আজ তো আমি লয়ার হয়েছি বাবা। আমি তো আমার কথা রেখেছি বাবা। কিন্তু তুমি যে আবার কথা রাখোনি। চলে গেলে যে আমাকে ছেড়ে, চলে গেলে যে আমাকে একা করে। আদির কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। আর চারিদিকে কোনো কিছুর অভাব না থাকা সত্ত্বেও মনে হচ্ছে সব কিছুর মাঝেই অভাব। বাবা নামক ব্যক্তিটার ভীষণভাবে অভাব। প্লেনে বসে আছে মেঘ। আকাশপথে দেশের মাটিতে পা রাখবে সে। লন্ডন থেকে দেশ ফিরছে। আজ তার নামের পাশে ডাক্তার উপাধিটা যুক্ত হয়েছে। আনমনি ভাবছে, তার বাবা যখন মারা যায় তখন তার মা গ্রামের বাড়ির ভিটেখানি বিক্রি করে তাদের 3 ভাই বোনকে পড়াশোনা করায়। বাবার সেই সম্বলটুকু বিক্রি করেছে দেখে মায়ের প্রতি মেঘের ভীষণ অভিমান চাপা ছিল। কিন্তু যখন বুঝতে শিখল তখন বুঝতে পারল যে মা যে তার নিরুপায় ছিল। মেঘ চোখের পানি মুছিয়ে মনে মনে বলল, বাবা, আপনাকে আজ অনেক মিস করছি। আজ আপনি থাকলে হয়তো কোনো দুঃখের হাত লাগতো না আপনার গায়ে। আজ আমি ডক্টর হয়েছি বাবা, ডক্টর। যে চিকিৎসার অভাবে আপনি মারা গেছেন, সেই সুচিকিৎসা আজ আমি মানুষকে দিচ্ছি। কোনো সন্তান যেন তার বাবাকে সুচিকিৎসার অভাবে হারাতে না হয়, এরই জন্য আজ আমি ডক্টর হয়েছি। আপনি হয়তো নেই, তবে আমাদের মাঝে আছে আপনার আদর্শ। এইসব ভাবতে ভাবতেই মেঘের চোখ ভিজে ওঠে। মধ্যবিত্ত ঘরের সন্তানদের শত শত জীবন কাহিনী আছে, যা আমি আমার ছোট্ট গল্পে লিখেও শেষ করতে পারবো না। ভেবেছিলাম আরও বড় করব,
তবে সময় হয়ে উঠছে না। তবে এতটুকু সময়ের মাঝে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এমনই বাস্তবিক গল্প নিয়ে আবার আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আসবো, আশা রাখছি। স্বপ্ন আছে আমার শত শত, পূরণ করতে পারি না কারণ আমি মধ্যবিত্ত।